আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি শাকিলা সোখান এবং আমি রেজওয়ানা এলপি। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ফেনীতে আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি লাইফ সাপোর্টে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর, 6 জন আটক। ভূমিকম্প ঝুঁকিতে মন্ত্রী পরিষদ ভবন ভেঙে ফেলা হবে পুরাতনগুলো, ক্যাবিনেট বৈঠকের পর জানালেন সচিব। প্যারোলে নয়, খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায় 20 দল, সমঝোতার সম্ভাবনা নাকচ আওয়ামী লীগের। বনানীতে আগুন নেভানোর সময় আহত ফায়ারম্যান সোহেল রানার সিঙ্গাপুরে মৃত্যু, স্বজনদের রাহাজারি। অযোধ্যায় হবে রাম মন্দির, বাড়বে কর্মসংস্থান ও কৃষি আয়, বিজেপির আশ্বাস, ইশতেহার বদলে মোদির উচিত ক্ষমা প্রার্থনা বলেন কংগ্রেস। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার শ্যামন্তলাল সেন। তিনি জানান, সোমবার রাত থেকে রাফির শ্বাসকষ্ট হচ্ছে। এর আগে এক ভিডিওতে চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাফি। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রাফির পরিবারের সদস্যরা। বার্ন ইউনিটের আইসিইউর বারান্দায় এভাবেই কাঁদছেন নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যরা। একমাত্র মেয়ের জামা কাপড় বুকে জড়িয়ে ধরে মা শিরিনের কান্না যেন থামছেই না। চিকিৎসক জানান, সময় যত বাড়ছে ততই অবস্থা খারাপের দিকে যাচ্ছে রাফির। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য রাফিকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান শ্যামন্তলাল সেন। রোগীর সমস্ত কন্ডিশন সিঙ্গাপুরে পাঠানোর জন্য লিখিতভাবে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠাবো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র বললেন আমাকে টেলিফোনে। পাঠানোর পরে যদি রোগী সিঙ্গাপুর এই কন্ডিশনে পারমিট করে নেওয়ার জন্য, তাহলে হয়তো আমরা চেষ্টা করব রোগীকে পাঠানোর। এটা মাননীয় প্রধানমন্ত্রীর মৌখিক নির্দেশ। এর আগে রাফির সঙ্গে কথা বলেছিলেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসার খোঁজ খবর নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান অগ্নিদগ্ধ রাফি। প্রধানমন্ত্রী আমার জন্য যা করছে আমি চিরদিন আর 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 আল্লাহ পানি খাবো। একমাত্র বোনের এমন অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তি চায় রাফির ভাই নোমান। আবেদন করছিলাম যে উন্নত চিকিৎসার জন্য যাতে ওকে বাইরে নেওয়া হয়, কিন্তু ওকে বাইরে নেওয়ার মতো ওরকম কোনো সিচুয়েশন দেখতেছে না। যদি প্রয়োজন হয় মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই ওকে বাইরে নিয়ে যাবে। এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই। 5 এপ্রিল শনিবার সকালে ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে যান নুসরাত জাহান। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষের কয়েকজন শিক্ষার্থী তাকে ডেকে ছাদে নিয়ে যায়। চাপ দেন অধ্যক্ষের বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা তুলে নিতে। রাজি না হলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার 3 দিন পর মুখোশধারী অজ্ঞাত 4 জন ও তাদের সহযোগীদের আসামি করে মামলা করেছে পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন ভিকটিমের বড় ভাই মাহমুদুল হাসান। থানার ওসি মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন। আটকরা হলেন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্র আলিম পরীক্ষার্থী আরিফুর রহমান, মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক আক্তার হোসেন, নাইট গার্ড মোস্তফা, দপ্তরি নুরুল আমিন ও স্থানীয় জসিমউদ্দিন ও ফাইজুল হক। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। নুসরাত জাহানের শরীরে অগ্নিদগ্ধের ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে 4 জন অজ্ঞাতনামা নারী সহ এবং তাদের সহযোগী আসামি করে একটা এজাহার দায়ের করে। ইতিপূর্বে থানায় এই সংক্রান্তে মামলা রুজু হয়। আমরা এই ঘটনায় জেলা গোয়েন্দা সংস্থা 2 জনকে আটক করি এবং এ পর্যন্ত থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা সংস্থা মোট 7 জনকে আটক করে। ফেনীতে স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় প্রধান শিক্ষককে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সোমবার ফেনীর আমুলি আদালতে এই আদেশ দেয়।
দাগনভূঞা উপজেলার খুশিপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম খান বাহাদুরকে দুপুরে ফেনীর বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত তাকে 2 দিনের রিমান্ডে পাঠায়। পুলিশ জানায়, এর আগে গত রবিবার নির্যাতিত স্কুল ছাত্রীর জবানবন্দি রেকর্ড করা হয়। দিন দিন বেড়েই চলেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বাড়ছে ধর্ষণও পরিণত হয়েছে সামাজিক ব্যাধিতে। সেই সাথে বাড়ছে বখাটেদের উৎপাত। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মতে, নৈতিকতার অবক্ষয়, পর্নোগ্রাফি, বিচারহীনতা ও রাজনৈতিক আশ্রয়ের কারণে সাম্প্রতিক সময়ে সমাজে ধর্ষণের ঘটনা বেড়েই গেছে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, মানুষের সহিষ্ণুতা কমে যাওয়ার পাশাপাশি বেড়েছে উচ্চাকাঙ্ক্ষার অসুস্থ প্রতিযোগিতা। দেশজুড়ে বাড়ছে যৌন সন্ত্রাস। ধর্ষকের লোলক দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না শিশু, বৃদ্ধরাও। এমনকি রেহাই পাচ্ছে না বাক প্রতিবন্ধী বা ভবঘুরে পাগলও। সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার ছাত্রীর উপর নির্যাতনের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে কতটা ভয়াবহ হতে পারে যৌন সন্ত্রাস। আর পরিবারের এমন কান্নাই বলে দিচ্ছে কতটা অসহায় তারা। মানবাধিকার চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের মতে, মাদক, দুর্বল পারিবারিক বন্ধন, বিচারহীনতা, সুলভ পর্নোগ্রাফি, সামাজিক নিরাপত্তাহীনতা, এসব কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। অপরাধী যারা আছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের বিচার কার্য সম্পন্ন করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই শাস্তিটি দৃশ্যমান হতে হবে। পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিকতার শিক্ষার বিস্তারের মাধ্যমে ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন সমাজবিজ্ঞানী মাহবুবা নাসরিন। নৈতিক শিক্ষার নৈতিক জায়গাটা থেকে আমরা সরে এসেছি এবং তার পিছনে অনেক কিছু থাকতে পারে। আমরা আকাশ সংস্কৃতিকে দোষ দিচ্ছি, অনেক সময় সবাই ভালোটা নিচ্ছে না, খারাপটাই বেছে নিচ্ছে, দেখছে। কমিউনিটি ভিত্তিক সচেতনতামূলক একটা গোষ্ঠী তৈরি করা বা ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক তৈরি করা, যাদের কাছে এই বিষয়গুলি, যারা এটা নিয়ে কথা বলবে এবং এরকম মানুষগুলোকে চিহ্নিত করবে। আর একটা হচ্ছে যে আমাদের না বলা সংস্কৃতি আছে। গণমাধ্যম শক্তিশালী হওয়ার কারণে এখন কিছু কিছু শিশু নির্যাতন বা ধর্ষণের ঘটনা প্রকাশ পায় বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক। তিনি বলেন, মানুষের আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কমে যাওয়া ও সুস্থ বিনোদনের অভাবে সহিংস হয়ে উঠছে নানা অপরাধ। রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু কেউ কাউকে সম্মান করা, তার অবস্থানের প্রতি সমুন্নত থাকা এবং মানুষের সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সার্বিক অর্থে মানবিক বিষয়ের প্রতি যে সম্মান রাখা, সেই বিষয়টি কিন্তু রাখছে না। মানুষ কিন্তু অতি মাত্রায় স্বার্থকেন্দ্রিক হয়ে যাচ্ছে। এই প্রাধান্য দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মানবিকতা, ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পর্ক, ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ এবং সার্বিকভাবে রাষ্ট্র। অপরাধ বেড়ে যাওয়ার পেছনে ত্রুটিপূর্ণ মানসিকতা, আকাশ সংস্কৃতি আর পারিবারিক মূল্যবোধের অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সচিবালয়ের ভবনগুলো অগ্নি ঝুঁকিপূর্ণ না হলেও মন্ত্রী পরিষদ ভবনটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সকালে মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সচিবালয়ের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এজন্য মসজিদের পাশে থাকা স্থানে 20 তলা ভবন নির্মাণ করা হবে। সচিবালয়ের ভবনগুলোর অগ্নি নির্বাপন সরঞ্জাম হালনাগাদ করা হচ্ছে। তবে ভবনগুলোতে সার্কিট ব্রেকার না থাকায় আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকে 2019 সালের প্রথম 3 মাসে মন্ত্রিপরিষদের গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়। এর আগে সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে অংশ নেন। তো এগুলো একটু দুর্বল, মানে এটার বেসটা খুব অনেক পুরনো, ধরেন 60-70 বছর আগে তৈরি করা এই ভবনটি, এটা নিয়ে একটু ঝুঁকি আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এইখানে অফিস করতে আনি না, আমরা ভিন্ন ভেন্যু করেছি। সচিবালয়ে ওই যে ভবনগুলো নির্মাণ হয়ে গেছে সেগুলো তো বড় চেঞ্জ কিছু করা যাবে না। আমরা এই যে মসজিদের পাশে বড় বিল্ডিং হবে 20 তলা, ওটার মধ্যে এই সব বিষয় অ্যাড্রেস করে করা হবে।
প্যারোলে নয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি চায় 20 দলীয় জোট। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 20 দলের বৈঠক শেষে একথা জানান জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান। তিনি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের নেতারা। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় 20 দলীয় জোট ঐক্যবদ্ধভাবে এবং প্রত্যেক দল আন্দোলন গড়ে তুলবে। তিনি অভিযোগ করেন, সরকার দেশকে বিরাজনীতিকরণের অপচেষ্টা চালাচ্ছে। জাতীয় নির্বাচনে কারচুপির কারণে জনগণ উপজেলা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধী সব শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। 20 দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি থেকে আন্দোলন করছে। এই দুই জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই বলে দাবি করেন নজরুল ইসলাম খান। তিনি জানান, ব্রিটিশ সরকার জানে তারেক রহমানের বিরুদ্ধে করা মামলাগুলো মিথ্যা ও ভিত্তিহীন। এজন্য তারেক রহমানকে ফিরিয়ে আনতে সরকার আবেদন করলেও কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়াকে জামিনে বাধা না দিয়ে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে মন্ত্রীদের পরস্পর বিরোধী বক্তব্য নিষ্ঠুর তামাশা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির নেত্রীর যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী। বেগম খালেদা জিয়ার ক্ষতি করতে সরকার সময় ক্ষেপণ করছে কি না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার কোনো ধরনের ক্ষতি হলে তার দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি নেবেন কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। তবে দলের মধ্যে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বেগম খালেদা জিয়া যেন জামিনে মুক্তি পান সেটাই চান তারা। নেতারা জানতে চান, সরকারের যদি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে মুক্তি দিতে বাধা কোথায়? ডায়াবেটিস, কিডনি, আর্থারাইটিস সহ নানা রোগে আক্রান্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘ 1 বছরেও জামিনে মুক্তি না পাওয়ায় হাসপাতালে ভর্তির পর থেকেই বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্ত হতে পারেন বলে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে দলে কোনো আলোচনা হয়নি। জামিনই চাই, আমরা তার প্যারোলে মুক্তির ব্যাপারে কোনো আলোচনাও করি নাই এখনো। আর এ ব্যাপারে আলোচনা করার কোনো অবকাশও নাই। এই আবেদন দলের পক্ষ থেকে না, যদি হয় তাহলে সেটা পরিবারের পক্ষ থেকে হয়। বেগম খালেদা জিয়া এর আগেও যখন 1/11-এর সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়ার কথা হয়েছিল, উনি রাজি হন নাই। কাজেই আমরা জানি না যে এ ব্যাপারে উনি রাজি হবেন কি হবেন না। আমাদের কাছে মূল কথা সেটা হলো যে উনি দারুণভাবে অসুস্থ এবং তিনি সর্বোত্তম চিকিৎসা পাওয়ার দাবিদার। অতএব তাকে সর্বোত্তম চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক। নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই গত 1 বছরে বেগম খালেদা জিয়া জামিন পাননি। আদালত যদি জামিন দেয় তাহলে আমার প্যারোল প্রয়োজনটা কি? আর প্যারোলে যদি আমি জামিন পাই তাহলে আমি আদালতের মাধ্যমে পাবো না কেন? কারণ জনগণ তো বিশ্বাস করে না যে আদালত সরকারের নিয়ন্ত্রণের বাইরে বা সরকারের ইচ্ছার বাইরে আদালতের কিছু করণীয় আছে। সরকারের যদি প্যারোলে মুক্তি দেওয়ার সদিচ্ছা থাকে তাহলে আদালতের মাধ্যমে ওনার মুক্তি লাভে বাধা কোথায়? আদালত থেকে যদি আমার মুক্তি না হয়, প্যারোলে যে আমার মুক্তি হবে না, কতটুকু তো সত্য। আমি চাইতে পারি, চাইলেই যে আমি পাবো তা তো নয়। সরকারের আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল যেন পদে পদে বাধা দিচ্ছে, এটা কি সরকারের ইচ্ছার বাইরে বাধা দিচ্ছে? সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ সরকার সমর্থকরা দণ্ডিত হবার পরপরই জামিন পেলেও বেগম খালেদা জিয়ার জামিনে বাধা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে আওয়ামী লীগের সাথে কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি নেত্রীর প্যারোলে মুক্তির সাথে তাদের সংসদ সদস্যদের শপথের বিষয়টি একেবারেই অপ্রাসঙ্গিক ও অযৌক্তিক। বিএনপি এখন বেগম জিয়ার মুক্তির চেয়ে এই ইস্যু নিয়ে রাজনীতিতে ব্যস্ত হলে বলেও মন্তব্য আওয়ামী লীগের নেতাদের। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 1 বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে 1 সপ্তাহ ধরে চিকিৎসাধীন বঙ্গবন্ধু মেডিকেলে।
এমন বাস্তবতায় গত কদিন ধরে আলোচনায় বেগম জিয়ার প্যারোলে মুক্তি প্রসঙ্গটি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলছেন, বেগম জিয়ার মুক্তি হতে পারে একমাত্র আইনি প্রক্রিয়ায়। তার মতে বিএনপি নেত্রীকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বিএনপিরা প্রকৃত অর্থে বেগম খালেদার মুক্তির চেয়ে তারা বেগম খালেদার এই রাজনৈতিক ইস্যুটাকে নিয়ে তারা রাজনীতি করতে চায়। যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে সংসদে অধিবেশনে যোগদান করা। জাতীয় সংসদের মানে সদস্যদের শপথ গ্রহণ বা সংসদে অধিবেশনে যোগদানের সঙ্গে বেগম খালেদার মুক্তির বিষয়ে এটা জড়িত হওয়াটাই এটা একটা অযৌক্তিক একটা কথাবার্তা, এর কোনো সম্পর্ক থাকতে পারে না। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ ফারুক খান বলছেন, বিএনপি চেয়ারপারসন প্যারোলে মুক্তি চাইলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জানান, তার মুক্তির সাথে শর্ত জড়ানোর কোনো সুযোগ নেই। বিএনপি সবসময় দেশের জনগণের সাথে ব্ল্যাকমেল করে, এটা অতীতেও আমরা দেখেছি। বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ নির্বাচনে যখন নির্বাচন করতে গেছেন, তিনি নিশ্চয়ই তার এলাকার জনগণকে এই কথা বলেনি যে আমি নির্বাচিত হলে বেগম জিয়ার মুক্তির জন্য চাইব এবং উনি মুক্তি না পেলে আমরা শপথ নেব না। আমার মনে হয় এই শর্ত নিয়ে কোনো বাংলাদেশের মানুষ কাউকে ভোট দেয়নি। সুতরাং আমি বিশ্বাস করি যে এই ধরনের কোনো শর্ত বা এই ধরনের কোনো কথাবার্তা কোনো লেভেলে হচ্ছে না। তবে জনগণের কাছে দায়বদ্ধতা থেকেই বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া উচিত বলে মত আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতার। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বনানীর আগুন নিয়ে সরকারকে দায়ী করার ব্লেম গেম থেকে বিএনপিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপি নেতাদের বিভিন্ন ইস্যুতে মিথ্যাচার না করারও আহ্বান জানান তিনি। সোমবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ভবনের অগ্নি সুরক্ষা নিয়ে এক সেমিনারে হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, বনানীর আগুন নিয়ে বিএনপি স্বভাবসুলভভাবে দায়িত্বহীন বক্তব্য দিচ্ছে। যারা আজ সরকারের দোষ খুঁজে বেড়ায় তারা ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। গত 10 বছরে ফায়ার সার্ভিসের আধুনিকায়নে অতীতের সব সরকারের চেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন নেভানোর সময় গুরুতর আহত ফায়ারম্যান সোহেল রানা সিঙ্গাপুরে একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোহেল রানার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলার কেরইল গ্রামে নেমেছে শোকের ছায়া। তার বাড়িতে এখন চলছে মাতম। কিশোরগঞ্জ থেকে নাসিম খানের রিপোর্ট। সন্তানের অকাল মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন ফায়ারম্যান সোহেলের মা হালিমা খাতুন। বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়, চারিদিকে কান্নার রোল। এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বাবা বৃহস্পতিবার গেছে আর কয়ে গেছে ভাই 15 দিন করে 15 দিনের ছুটি দেয় মায়ের বাসাতে কেট করছে তো তোর আমি বলে হ্যাঁ 3 পাইছে তোরা এখন লাগবো না উজ্জ্বলের পরীক্ষা লাগিয়েছে আর এটা মিটে পরীক্ষা দিব সামনে নিতাম না আমি কয়েকদিনে করে তো কিশোরগঞ্জের ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের কেরুয়ালা গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম ও মোসাম্মদ হালিমা খাতুনের 4 ছেলে ও 1 মেয়ের মধ্যে সোহেল রানা ছিলেন সবার বড়। 3 ভাইয়ের পড়াশোনা আর পুরো পরিবারের খরচ সবই ছিল সোহেল রানার কাঁধে। আম্মা আব্বারে নিয়ে আমি শেষ ভাই, আমি মরে যেতেছি। আমার তাড়াতাড়ি সিএমএস লই আম্মা আব্বারে লই তাড়াতাড়ি আমি ভাই বাঁচবো না ভাই, মরে যেতেছি। তোর যা লাগে সব আমি দেব, আমার কাছে কিচ্ছু চাইছ না। যা লাগে স্যারেরা আমি কই তুই গেছি জিবলে। ভাইয়ের সাথে ছবিগুলো দেখলে বুকটা খুব কষ্ট লাগে। মাত্র 3 বছর আগে ফায়ার সার্ভিসে চাকরি নেন তিনি। 23 মার্চ বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। সেদিন ঢাকায় ফেরার সময় মাকে বলেছিলেন 15 দিনের ছুটি নিয়ে খুব শীঘ্রই বাড়ি আসবেন। তবে তার আগেই জীবন থেকেই ছুটি নিলেন তিনি। ছেলে হিসেবে খুবই ভালো ছিল, তাদের কোনো তুলনা নাই আর কি। 28 মার্চ অগ্নিকাণ্ডের সময় কুর্মিটোলা স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডারে উঠে আগুন নেভানো ও আটকে পড়াদের উদ্ধারে কাজ করছিলেন। এক পর্যায়ে শরীরে লাগানো নিরাপত্তা হুক মোয়ের সঙ্গে আটকে গেলে
পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন রানা। এই সময় ল্যাডারের চাপে তার একটি পা ভেঙে যায় এবং শরীরের অন্যান্য অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তাকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয় দুঃসাহসী এই অগ্নিযোদ্ধাকে। সেখানেই মারা যান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কর্মসংস্থান ও কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। একে বিজেপির গতবারের নির্বাচনী ইশতেহারের হুবহু কপি বলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। লোকসভা নির্বাচনে ভোট শুরুর মাত্র ৩ দিন আগে বিজেপির ইশতেহার সংকল্পপত্র প্রকাশ হলো। রাজধানী নয়াদিল্লিতে এই আয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি অমিত শাহ সহ শীর্ষ নেতারা ছিলেন। নির্বাচিত হলে ২০২০ সাল নাগাদ সবার জন্য বাসস্থান এবং আগামী ১ বছরে কৃষকের আয় দ্বিগুণ করার আশ্বাস রয়েছে এই ইশতেহারে। ট্যাক্সের বোঝা কমিয়ে মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি এবং জীবনমান উন্নত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সংবিধান এবং আইনের মধ্যে থেকেই অযোধ্যায় বহু বিতর্কিত রাম মন্দির নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে অমিত শাহ দাবি করেন, গেল ৫ বছরে শাসনামলে বিজেপির বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি। এর প্রতিক্রিয়ায় কংগ্রেসের সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সংকল্পপত্রটি বিজেপির ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারের কপি পেস্ট। কংগ্রেসের মতে এই ইশতেহারের বদলে ক্ষমা প্রার্থনা করে একটি পত্র প্রকাশ করা উচিত ছিল বিজেপির। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার। মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ ১১ জন নিহত, আহত ৩৪। অনেকের অবস্থা গুরুতর। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অব্যাহত রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। বেলা 12:15টার দিকে শিক্ষার্থীরা বরিশাল পটুয়াখালী মহাসড়কে আন্দোলনে নামে। এ সময় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বরিশাল সার্কিট হাউসে সমঝোতা বৈঠকে গত ৬ এপ্রিল শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করার জন্য অনুরোধ জানানো হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আন্দোলন প্রত্যাহার না করে ভিসির পদত্যাগের দাবিতে নতুন করে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। পরে দুপুর 1:45টার দিকে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি SM ইমামুল হক। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এদিকে আটক ৬ কর্মী মুক্তি ও ৪ দফার দাবি মেনে নেওয়ার আশ্বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রলীগ। সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে বন্ধ ছিল শাটল ট্রেন চলাচল। রোববার ছাত্রলীগের ধর্মঘটে পরিবহন পুলে থাকা বেশিরভাগ যানবাহন অকেজো করে দেওয়ার কারণে ছেড়ে যেতে পারেনি শিক্ষক বাস। এতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী শূন্য থাকে বিভাগ, ইনস্টিটিউট ও দফতরগুলো। এছাড়া ক্লাস পরীক্ষাও স্থগিত করা হয়। অস্ত্র মামলায় কারাগারে থাকা ৬ ছাত্রলীগ কর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহার, ২০১৫ সাল থেকে সব রাজনৈতিক মামলা প্রত্যাহার, হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীরকে প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে এ ধর্মঘট পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি সহ ১১ জন নিহত হয়েছে। আহত ৩৪ জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহত বাংলাদেশিরা হচ্ছেন মোহাম্মদ রাজীব মুন্সি, মোহাম্মদ সোহেল মহিন, আল আমিন এবং গোলাম মোস্তফা। ওই দুর্ঘটনায় নিহতদের ৩ জন ইন্দোনেশিয়ার, 2 জন নেপালের এবং বাস চালক মালয়েশিয়ার নাগরিক। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, স্থানীয় সময় রবিবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দরের কাছাকাছি শ্রমিকবাহী বাসটির চাকা পিছলে নালায় পড়ে যায়। পরে বাসের কয়েকটি অংশ কেটে এর আরোহীদের বের করা হয়। ঘটনাস্থলে নিহত হয় 8 জন। হতাহতরা বিমানবন্দরের MAS কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য সেরডাং, পুত্রজার সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে বাংলাদেশ হাইকমিশন।
17 জেলার 600-র বেশি চরমপন্থীর আত্মসমর্পণ ঘিরে পাবনায় চলছে ব্যাপক প্রস্তুতি। প্রস্তুত করা হয়েছে পাবনা শহীদ আমিনুদ্দিন স্টেডিয়াম ও তার চারপাশ। মঙ্গলবার বিকেল 3টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় চরমপন্থীরা। আত্মসমর্পণে আগ্রহী দলের মধ্যে রয়েছে পূর্ব বাংলা সর্বহারা, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল পতাকা, নিউ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ও কাদামাটি সদস্যরা। এদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। উপস্থিত থাকবেন আইজিপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারিও। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। মেয়র পদে 5 জন, 33টি ওয়ার্ডে 259 জন কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে 71 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামানের কাছে এই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি, সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক ইকরামুল হক টিটু, জাপা প্রার্থী জাহাঙ্গীর আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী জাপা নেতা আবু মুসা সরকার সহ 5 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। 10 এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, 17 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ 18 এপ্রিল, 5 মে হবে ভোট গ্রহণ। হবিগঞ্জের আজমিরিগঞ্জে কৃষক তোতন মিয়া হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে 6 জনের। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক SM নাসিম রেজা এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে জলসুখা গ্রামের মেশাহিদ, একই গ্রামের মোহন মিয়া, বাঘাটি গ্রামের জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের ওয়াহাবুল্লাহ, মধ্যপাড়া মহল্লার চান মিয়া, মির্কা গ্রামে দিলু মিয়া। 2005 সালে কৃষক তোতন মিয়াকে জবাই করে লাশ হাওরে ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে 20 জনের বিরুদ্ধে আজমিরিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় 6 জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 14 জনকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মোশাহিদ ও জিয়াউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। অন্য 4 জন পলাতক। ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে দেখুন এবার একটি ডেস্ক রিপোর্ট। ডায়াবেটিস সচেতনতা ছড়িয়ে দিতে 11 এপ্রিল থেকে দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ডায়াবেটিস মেলা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে 3 দিনব্যাপী মেলার উদ্বোধন করার কথা রয়েছে সাবেক মন্ত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরের। চিকিৎসকদের অলাভজনক সংস্থা কংগ্রেসিয়া এই মেলার আয়োজন করছে। জাতীয় প্রেস ক্লাবে সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর ফজলে রাব্বি খান। দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সুস্থ হয়ে আজ বাড়ি ফিরেছেন। তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ 2.5 মাস চিকিৎসাধীন ছিলেন। সংবাদ সম্মেলনে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী এই তথ্য জানান। এ সময় আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দিন মিমি এবং তার শিশুকন্যা আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা পাশে ছিলেন। আলাউদ্দিন আলীর এই দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করতে হাসপাতালের পাশাপাশি বিশেষ সহায়তার হাত বাড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কল্যাণে আগামী দিনে কাজ করার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ BCI। সোমবার ঢাকার কারওয়ান বাজারে একটি হোটেলে সংগঠনের নতুন পরিচালনা পর্ষদ নিয়ে সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানান বর্তমান সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তাদের নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছে BCI। সংবাদ সম্মেলনে BCI এর সহ সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রীতি চক্রবর্তী, পরিচালক মিজানুর রহমান সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রথম CSR ভিত্তিক মিউজিক্যাল ব্যান্ড রবি ব্যান্ড তাদের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম রবি ও এয়ারটেল স্ল্যাশ ফেসবুক ও ইউটিউব পেজে 4টি গান মুক্তি দিয়েছে। রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গানগুলো উদ্বোধন করেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকাররা। গানগুলোর মিউজিক ভিডিও ব্যান্ডটির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড CEO মাহতাবুদ্দিন উপস্থিত ছিলেন। TVS মোটর কোম্পানি বাংলাদেশে উদ্বোধন করল তাদের উৎপাদিত 5টি নতুন মোটরসাইকেল। এদেশের গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে নির্দিষ্ট ডিজাইনের এই মোটরসাইকেলগুলো বাজারে আনা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জে একরাম হোসাইন। আরও উপস্থিত ছিলেন CEO বিপ্লব কুমার রায় সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অগ্নি নিরাপত্তা ও জীবন সুরক্ষায় ভবন নির্মাণের ক্ষেত্রে 9টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব তুলে ধরা হয় আজ। সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের সভাপতি জালাল আহমেদ, স্থপতি মোবাশ্বের হোসেন, মোস্তফা খালিদ পলাশ, রফিক আজম, ইকবাল হাবিব, এহসান খান ও ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। রাজধানীর একটি হোটেলে ঢাকা মেট্রোর অফিসিয়াল ট্রেলার প্রকাশ করল হইচই। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী নির্মিত প্রথম ওয়েব সিরিজ ঢাকা মেট্রো। আগামী 11 এপ্রিল থেকে ওয়েব সিরিজটি দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওয়েব সিরিজটির প্রযোজক মেহজাবিন রেজা চৌধুরী ও মোহাম্মদ আসাদুজ্জামান, লেখক নাসিফ আমিন, অভিনয় শিল্পী নেভিল ফেরদৌস হাসান, অপি করিম সহ অনেকে। বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিরো মোটোকর্প লিমিটেড এদেশের বাজারে নিয়ে আসছে 3টি জনপ্রিয় বিশ্বমানের ব্র্যান্ড প্যাশন এক্সপো ও স্প্লেন্ডার আইসমার্ট মোটরসাইকেল এবং মাইস্ট্রো এস স্কুটার। 10 এপ্রিল থেকে দেশের সকল হিরো ডিলারশিপে আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে নতুন এই টু হুইলারগুলো। রংপুরে আনোয়ার সিমেন্ট শিটের আঞ্চলিক রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 10 জন রিটেইলারকে সম্মাননা ও বার্ষিক পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রতিষ্ঠানের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক কাঞ্চন সাহা, বাজারজাতকরণ ও যোগাযোগ ব্যবস্থাপক মাজহারুল ইসলাম এবং বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম সাওতায় নতুন একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। 0.5 কিলোমিটার দীর্ঘ ও 10 ফুট চওড়া এই রাস্তার নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে 84 লাখ টাকা। অন্যদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ইন্দুরকানী জেলা মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে মোরেলগঞ্জ সোলমবাড়িয়া বাস স্ট্যান্ডে প্রধান অতিথি সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ মোজাম্মেল হোসেন এই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রামের লোহাগাড়ায় এমপি নদভী গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতকানিয়া ইছামতি রাইডার্স ক্রিকেট একাদশকে 110 রানে পরাজিত করেছে চুন্তি এলাইস ক্লাব। গোল্ডেন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জুনাইদ চৌধুরী। মোহাম্মদ কায়দা আজম বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ওসি সাইফুল ইসলাম সালাউদ্দিন হিরু, ইরফানুল হক চৌধুরী ও মিজানুর রহমান মিজান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আবারও নিচ্ছি সিভিসি টাইলস সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে যা থাকছে। ত্রিপোলি সীমান্তে জাতিসংঘ সমর্থিত বাহিনী ও বিদ্রোহী লিবিয়ান আর্মির তুমুল সংঘর্ষ, 21 জন নিহত। প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারালো ঢাকা আবাহনী, পয়েন্ট টেবিলের শীর্ষে ধানমন্ডি জায়ান্টরা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার রাজধানী ত্রিপোলির সীমান্তে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী এবং বিদ্রোহী লিবিয়ান ন্যাশনাল আর্মির মধ্যে সংঘর্ষে অন্তত 21 জন নিহত হয়েছে, আহত 27 জন। নিরাপত্তার স্বার্থে শক্তিশালী দেশগুলোর প্রতিনিধি ও কর্মকর্তাদের লিবিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বে বিদ্রোহী সেনাবাহিনীর ত্রিপোলি দখলের উদ্দেশ্যে রাজধানীটির পূর্ব থেকে হানা দিলে প্রধানমন্ত্রী ফয়েজ আল সিরাজের নির্দেশে সরকারি বাহিনী বোমা হামলা চালায়। সংঘর্ষে নিহতদের মধ্যে একজন রেড ক্রিসেন্টের চিকিৎসক এবং 14 জন জেনারেল হাফতারের বাহিনীর যোদ্ধা বলে জানা গেছে। বিদ্রোহী এলএনএর মুখপাত্র জানান, ত্রিপোলি এখন 2000-এর বেশি সন্ত্রাসীদের আস্তানা। তাদের পরাজিত করবে এলএনএ। ত্রিপোলির প্রধান বিমানবন্দরে রয়েছে বিদ্রোহীদের দখলে। চলমান পরিস্থিতিতে ভারত ও মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর দেশটিতে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং জেনারেল হাফতার বিদ্রোহী বাহিনী এলএনএর প্রধান হন। এবার ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টেন নিলসেন।
মেক্সিকো সীমান্তে অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে বিতর্কিত নীতি নিয়ে বিরোধের জেরে তিনি পদত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তুষ্টি সত্ত্বেও দেশটির সবচেয়ে বিতর্কিত নীতির প্রতি পূর্ণ আনুগত্য নিয়ে 2017 সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন করে আসছিলেন নিলসেন, কিন্তু রবিবার সীমান্ত দেয়াল নির্মাণের বাস্তবায়নের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এক টুইট বার্তায় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব সামলানোকে আজীবন সম্মানের বিষয় বলে অভিহিত করেন নিলসেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইট অ্যাকাউন্টে ক্রেসজেনের পরিবর্তে সাময়িকভাবে দায়িত্বের জন্য কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনারের নাম ঘোষণা করেন। এদিকে নিলসেনের পদত্যাগে সহমর্মিতা জানিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ ও ভঙ্গুর মার্কিন সীমান্ত নীতির দুর্নাম করেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। ফেনীতে আগুনে দগ্ধ মাদ্রাসা ছাত্রী রাফি লাইফ সাপোর্টে সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ, প্রধানমন্ত্রীর 6 জন আটক। ভূমিকম্প ঝুঁকিতে মন্ত্রিপরিষদ ভবন ভেঙে ফেলা হবে পুরাতনগুলো, ক্যাবিনেট বৈঠকের পর জানালেন সচিব। তারুণ্যয় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায় 20 দল, সমঝোতার সম্ভাবনা নাকচ আওয়ামী লীগের। বনানীতে আগুন নেভানোর সময় আহত ফায়ারম্যান সোহেল রানার সিঙ্গাপুরে মৃত্যু, স্বজনদের আহাজারি। অযোধ্যায় হবে রাম মন্দির, বাড়বে কর্মসংস্থান ও কৃষি আয়, বিজেপির আশ্বাস। ইশতেহারের বদলে মোদির উচিত ক্ষমা প্রার্থনা বলছে কংগ্রেস। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।